start today. এটা হচ্ছে আমরা গত ক্লাসে আমরা বাংলাদেশের বাঙালির ইতিহাস শিখেছিলাম যে এই ভূখণ্ডে কোথায় কবে মানুষজন বসবাস শুরু করেছিল, তারপরে হচ্ছে ভাষার রিভলিউশনটা কিভাবে হলো, জাতির রিভলিউশন থেকে আমরা অনেক বছরের পুরনো ইতিহাস আমরা 1 ঘন্টায় দেখে ফেলেছিলাম। তো আমরা এসে ছেড়েছিলাম কোথায়, যখন ব্রিটিশদের হাতে আমাদের এই যে আমরা বাঙালি বা এই যে ব্রিটেনের মানুষ বা আমাদের শাসন ব্যবস্থার যখন সূর্য স্থিতিতে গেল, স্বাধীনতার সূর্য, ওই জায়গাটা আমরা এসে থেমে গেছি। তো আজকে আমরা একটু দেখব যে ব্রিটিশরা আসলে এদেশে এসে কি করবে বা ব্রিটিশরা কবে থেকে আসবে। ক্লাসে আসার ক্ষেত্রে বলতে হবে জাস্ট। তো আপনার যদি টাইমলাইন, আমি একটু চেষ্টা করেছি টাইমলাইন, ইটস নট অ্যাবাউট দ্য মানে 200 বছরই লিখে ফেললে অনেক টাফ হতো, লিখতে হবে না এগুলো। হ্যাঁ, ইটস জাস্ট ফর মানে মাথায় নেওয়ার ব্যাপার আসলে, যে আমরা জাতি হলাম, দেশ হলো, কিভাবে হলাম আমরা, কিভাবে আমাদের আজকে বাংলাদেশে এসে দাঁড়াবো। স্যার এই সালগুলো থেকে কি শর্ট কোশ্চেন হবে? আশা করি ওরকম হবে না। কেমন হতে পারে? আশা করি ওরকম হবে না, কারণ সাল প্রশ্ন করা আসলে এটা কোনো মানে ক্রিয়েটিভ কিছু বেসিক জায়গা যেগুলো আপনি যদি মানে আপনাকে বেসিক কোনো সালের ব্যাপারে জিজ্ঞেস করে আপনার জন্ম তারিখ কবে, আপনি যদি বলতে না পারেন সেম দেশের জন্য, রাষ্ট্রের জন্য, সেই বিষয়গুলো জানতে হবে। তো আমরা যদি ব্রিটিশদের কথা চিন্তা করি, সেটা হচ্ছে যে তারা 1600 সালের দিকে আসছে, 1600 সালের দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আকারে 1616 দিকে বা 1615-তে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে স্থাপন করে। স্থাপন করার পরে এর আগে ফ্রান্স কলোনি ছিল, ফ্রেঞ্চরা ছিল এই এরিয়াতে, মোগলরা ছিল, বাট ফ্রেঞ্চরা এখানে ব্যবসা করতো। তো তখন ফ্রেঞ্চ এবং ব্রিটিশদের যুদ্ধ হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ফ্রেঞ্চ ওদের যুদ্ধ হয়। ছোট ছোট ঘটনা, এর মধ্যে অনেক ছোট বড় ঘটনা আছে, বাট আমি চেষ্টা করেছি যে মেজর যে সিগনিফিকেন্ট ডেটগুলো সেটা নিয়ে আসার জন্য। এর মধ্যে ব্রিটিশরা আসলো, আসার পরে তাদেরকে প্রথমে একটু বিজনেস করতে দেওয়া হলো। মানে এটাই হচ্ছে যে মানে যে কোনো দেশেই যে কোনো জাতির পরাজয় সিস্টেমটা এরকম, আসে বাণিজ্য করে সব নিয়ে চলে যায়, ওরা আসে বাণিজ্য করতে। তো বাণিজ্যের অনুমোদন পেয়েছিল তৎকালীন যে মুঘল সম্রাট ছিলেন, উনি দিয়েছেন কিছু ট্যাক্সের বিনিময়, করের বিনিময়। তো এর পরিক্রমায় যেটা হলো যে ব্যাটল অফ পলাশি 1757-তে যেটা হলো, যে পলাশির যুদ্ধ হলো, আমরা গত ক্লাসে একটু দেখার চেষ্টা করেছিলাম এটা পরবর্তীটা। আজকে আর ওই জায়গাটায় আমরা হয়তো যাচ্ছি না। পরবর্তীতে মানে ব্যাটল অফ পলাশিতে সিরাজউদ্দৌলা উনি হেরে গেলেন, বাট এরপরেও কিন্তু আমাদের মানে এই যে আমাদের বেঙ্গলের যে ওনারাই কিন্তু শাসন বাড়িয়েছিলেন, তখন ব্রিটিশরা কিন্তু আসেন নাই। তো একজন তুতুল সরকার আসলো, যেটা হয় অনেক বেশি হয়, তো সেটা 1700। তো উনি এসে বুঝলেন যে না, আসলে আমাকে পুতুলি বানানো হয়েছে, আমি আসলে পারবো না। তো উনি এক ধরনের গিল্টি ফিল করলেন, তখন উনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন, যেটা হচ্ছে বক্সারের যুদ্ধ। তখনকার যে শাসক আসলে বুঝতেছেন যে এটা আসলে দেশকে পরাজিত করার জন্য। উনি বুঝার পরে কিন্তু এটা অনেক দেরি হয়ে যায়, এর মধ্যে হয় কি দেশে অনেক ডিভাইড তৈরি হয়, যেটা সবসময় হয়, এখনো হয়তো হয়, পূর্বেও হয়েছে। বক্সারের যুদ্ধ হওয়ার পরে পরবর্তীতে ওই সময়টায় ট্রিটি অফ আলাহাবাদ, এই সময়ে যেটা হচ্ছে মুঘলদের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চুক্তি করলো যে এরা ট্যাক্স কালেক্ট করবে। আজকে বাংলাদেশে ট্যাক্স কালেক্ট কে করে? সরকার করে না, বাংলাদেশ সরকার করে, এলবিআর করে, তাই না? ওই সময় এই ব্রিটিশরা এই ইয়াটা করবে না, ঠিক আছে মুঘল তারা রুল করবে, বাট অর্থটা কে নিচ্ছে? অর্থ নিচ্ছে ব্রিটিশরা, ওরা ট্যাক্স এই যে ট্যাক্স হঠাৎ করে ট্যাক্স কালেকশন যদি বেড়ে যায়, আজকে ধরেন ফর এক্সাম্পল আমার ইনকাম 100 টাকা, এখন আমি হয়তো ট্যাক্স দিই 30 টাকা, 100 টাকায়, এখন আমাকে যদি বলো 60 টাকা দিতে হবে, আমি কি আমার জীবন লিড করতে পারবো? সেম অবস্থা হয়েছে তখন দেখা গেল যে আসলে সব টাকা চলে যাচ্ছে কি পোশাক, যার জন্য আর তখন তো আমাদের এখন যেরকম সার্ভিস ভিত্তিক যে আমার যে সোসাইটি, তখন ওরকম ছিল না, কৃষি ভিত্তিক, একদমই প্রিলিমিনারি লেভেল সার্ভিস বলতে খুব একটা এটা হচ্ছে যে ওই রাজাদের আশপাশে যারা থাকতো রাজকর্মচারী, তারাই শুধু সেবাটা দিত, আর যারা বিজনেস করতে। এইটার জন্য যেটা হলো যে টোটাল বাংলায় একটা বড় ধরনের মানে দুর্ভিক্ষ দেখা দিল।
তো পরবর্তীতে যদি আমরা যাই মানে আমরা হচ্ছে মেজর ইনসিডেন্টসগুলো আমরা দেখার চেষ্টা করছি 1793 সালে তখন পার্মানেন্ট সেটেলমেন্ট যেটা হচ্ছে যে চিরস্থায়ী বন্দোবস্ত আমরা নামটা শুনেছি না এটা হচ্ছে জমিদারের সাথে ব্রিটিশ রাজার এক ধরনের চুক্তি হলো যে রেভিনিউটা জমিদাররা উঠে দেবে ব্রিটিশ এটাই হলো যে চিরস্থায়ী বন্দোবস্ত আর কি আর এটা হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে আমাদের ভারতীয় উপমহাদেশে হিন্দু ধর্মে একটা বড় ইয়া ছিল সেটা হচ্ছে যে মানুষ মানে সতীদাহ এটাও মনে হয় যে আমাদের সোশ্যাল রিফর্মের একটা বড় জায়গা খুব বেশি দিন আগে না দেখো 1818 এখন 2023 সাল 200 বছরের বেশি আগে না এই দেশে এটা প্রচলিত ছিল যেটা সত্য আসলে তারপরে হচ্ছে যে 1835-এ ইংরেজিকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ করা হলো এর আগে মুঘলদের যে ফরাসি ল্যাঙ্গুয়েজ ছিল এটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তারপর 1857 সালে সিপাহী বিদ্রোহ হয় সিপাহী বিদ্রোহ কেন হয় জানেন তো হ্যাঁ ভুলে গেছেন সেটা হচ্ছে যে ইংরেজরা যখন আসছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওরা তখন ওদের তো ক্ষমতাকে পাকাপোক্ত করতে আগে কি লাগে অস্ত্র লাগে তাই ওরাও তাই করছে এটা সবসময়ের জন্য তো ওদেরকে ধরেন যে মানে আগে তো ছিল লাঠি ছিল হয়তো অন্য কোনো কিছু ছিল পরে আর্মস দেওয়া হয়েছে আর কি তখন কেবল বন্দুক আসে তো এই বন্দুকের কার্তুজ সেটা আপনার সেটা কার্তুজটা খুলে ভরে পরে ট্রিগার করার জায়গা তো ওই বন্দুকের যে ইয়াটা এই কার্তুজটা সেটা নাকি বলা হয় যে সুমনের চর্বি এবং গরুর চুল মানে মানে হচ্ছে যে ডিফেম করা হচ্ছে বোধ জাতিকে মানে হচ্ছে যে ওরা যেহেতু এখানে এই দেশের মানে ক্ষমতাই ছিল ওরা কাউকে আর কি ইয়া দিচ্ছে না গুরুত্বই দিচ্ছে না এটা ওরা তখন এটা এক ধরনের গুজবে বলা হয় নাকি যেটা আসলে এরকম ব্যাপারটা ছিল না বা এটা ওই মুহূর্ত পর্যন্ত এটাই হয়তো লেটেস্ট টেকনোলজি ছিল যে ভেজিটেবলস থেকে তখন ওই চর্বিটা এক্সট্রাক্ট করা শুরু করে এই জন্য ওই তখন তারা এটা বিদ্রোহ করে এটা মোটামুটি মানে একটা বড় ধরনের বিদ্রোহ বাংলাদেশেও ঢাকায় চিটাগং ময়মনসিংহ আর অনেক জায়গায় হয়েছে তো এটার ফল ছিল যে যারা এটার লিডারশিপে ছিলেন তাদেরকে প্রায় 11-12 জনকে ফাঁসিতে ঝুলানো হয় দ্রুত বিচারে সবসময় যেটা হয় তারপরে আদার্স অনেককেই হচ্ছে যে যাবতীয় তার মধ্যে দেওয়া এটা হওয়ার পরে তখন এর মধ্যে কিন্তু ছোটখাটো আন্দোলন বিভিন্ন কিছু চলছিল হ্যাঁ যেমন আমরা যদি দেখি যে তিতুমিরের উত্থান বা ক্ষুদিরামের উত্থান আর কত ধরনের তার পরে যদিও আসবে তো পরবর্তীতে 1858 সালে ব্রিটিশ ক্রাউন মানে ব্রিটিশ রাজা এটা সরাসরি কন্ট্রোল নিয়ে নিচ্ছে অর্থাৎ এর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এটা দখল করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফিসটা হয়তো দেখেছেন না খুবই ছোট একটা অফিস ছিল খুবই ছোট একটা অফিস ছিল কিন্তু তারা পুরো এত বড় ভারতবর্ষ একদম মিয়ানমার পর্যন্ত শাসন করে গেছে এটা কেন করে গেছে এটা আমরা পারি নাই তারপরে 1874 সালে যেটা হলো যে বাংলাকে আলাদা করা হলো তারপর 1874 সালে আবার হলো যে আমাদের দুর্ভিক্ষ আর 1885 সালে যেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিসেম্বর 28 লেখার কারণ আছে প্রথম আর কি যে আমাদের আসলে ইউনিফাইড একটা সারা ভারতে এখানে কিন্তু সবাই মুসলিম হিন্দু সবাই ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠন করা হয় পরবর্তীতে 1905-এ এইসব আন্দোলনে দেখা যাচ্ছে যে বাংলার এক ধরনের বড় প্রভাব ছিল আর কি এই আন্দোলনগুলো বলি না যে বাঙালিরা অনেক কিছু আগে বলছে এটা সত্য আসলে আমরাও তখন অনেক কাজ আগে করেছি এটা আসবে না হ্যাঁ এই রিমোটে একটু ক্লিক করলে হবে ক্লিক করে রিমোটটা স্যার একটু কেউ হেল্প করে না রিমোট নাই বাইরের ছেলেটা দেখে নিয়ে আসেন যেটা হচ্ছে যে আমরা একটা ইউনিফাইড পলিটিক্যাল একটা মুভমেন্টের মধ্যে আমরা সবাই একটা জাতি চাই হ্যাঁ এই ধরনের একটা মুভমেন্টের হাসছেন কেন না আমি এমনি জিজ্ঞেস করছিলাম স্যার হাসারই কত স্ক্রিনে বাড়বে ছোট আছে
রাখছে। রয়েছে। তারপরে হলো যে পরবর্তীতে কারণ হলো যে বাংলা একটা বড় অংশ, মানে দেখা যাচ্ছে যে এরাই এই যত ধরনের মুভমেন্ট হয় ইয়া হয় অনেক জায়গায় আর কি যে বাংলার মানুষজন বেশি ভূমিকা রাখছে আর কি। তো এর জন্য ইংরেজরা কি করলো, বাংলাকে আলাদা করে দিল, পশ্চিম বাংলা পূর্ব বাংলা তো আলাদা করে দিল। কিন্তু পূর্ব বাংলার লোকজন পজিটিভলি নিলেও পশ্চিম বাংলার লোকজন এটাকে পজিটিভলি নেয়। হ্যাঁ, পজিটিভলি নেয় কেন জানি। তখন ঢাকা আবার একটা সেন্টার হলো, এটা আবার হচ্ছে একটু মুসলিম অধ্যুষিত। তো এর আগে হচ্ছে যে মানে একটু সাম্প্রদায়িক কিছু ব্যাপার ছিল, এটা হয়তো অনেকে মেনে নিতে পারেনি। আইনি প্রেশার কিছু ছিল, কলকাতা যেতে হতো। হ্যাঁ, কলকাতা সেন্ট্রিক ছিল। পরবর্তীতে ঢাকা যখন রাইজ করতেছে, ঢাকা যখন বেড়ে উঠছে, হয় না এরকম যে আমার বাসার পাশে কেউ বড় বিল্ডিং বানায়, মনে হয় যে আমি খারাপ আছে। তো এটা ওইভাবে পজিটিভলি নেয়, যার জন্য এটারও বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে পজিটিভ নেগেটিভ। যেটা হচ্ছে যে বাংলাকে কেন ভাগ করা হলো, তাই না? একই বাংলা, আমরা একই মা। তো এটা তো পরবর্তীতে এখানে স্বদেশী আন্দোলন শুরু হয় যে আমরা আসলে বাংলাকে ভাগ চাই না আসলে। তো আন্দোলন শুরু হয়, এটা কিন্তু সাথে সাথেই শুরু হয়। তো এখন মুসলিমরা দেখতেছে যে আমাদের কথা কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আমাদের কথা ওইভাবে বলতে পারছে না আর কি। তো আমাদের একটা ইউনিফিকেশন দরকার। এগুলোও হতে পারে যে আপনার ইংরেজরা হয়তো আলাদা করছে, কারণ ডিভাইড অ্যান্ড রোল করলে সুবিধা হয়। আমি যদি আপনাদেরকে এখানে ডিভাইড করে ফেলি 5 জন করে, আমি যা বলবো তাই, কিন্তু আপনারা যদি ইউনিট থাকে, আমি যদি একটু 19-20 করি, বলবেন যে ভাইয়া এই কাজটা ঠিক করেন না, স্যার এই কাজটা ঠিক করেন। তো তখন এই ডিসেম্বর 30 তারিখ লাগবেন, ওরাও কিন্তু দেখেন ডিসেম্বর 28 ছিল অল ইন্ডিয়া কংগ্রেস। এটা হচ্ছে যে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠন হলো। এটা কোথায় হয়? ঢাকায় না পাকিস্তানে? 1906 সালে ঢাকায় না পাকিস্তানে? ঢাকায় না পাকিস্তানে? না, পাকিস্তানের কোন একটা সিটিতে অথবা ইন্ডিয়ার কোন একটা সিটিতে। না বাঙালি কিন্তু বললাম না যে বাঙালি কিন্তু অনেক চালাক। বাঙালি যেটা আজকে বোঝে অন্য দেশে অনেক পরে বোঝে। এটা কিন্তু ঢাকায় হয়। এটা কিন্তু হতে পারতো পাকিস্তানে, সেটা কিন্তু হয়নি। এটা কিন্তু ঢাকায় হয়। কারণ আমরা বাঙালিরা আগে থেকেই আমাদের অধিকার স্বাধিকার এগুলো নিয়ে আমরা অনেক বেশি সতর্ক ছিলাম। পরবর্তীতে যেটা হলো যে স্বরাজ আন্দোলন হলো, যেটা বললাম যে পার্টিশন করার পর, বেঙ্গলকে ভাগ করার পরে তারা স্বদেশী আন্দোলন শুরু করে যে আমরা ব্রিটিশ পণ্য ইউজ করব। তো এই আন্দোলনটা অনেক বড় মাত্রায় নেয় এবং এখানে যেহেতু বেঙ্গলের সেন্টার ছিল কলকাতা, স্বাভাবিক কলকাতার রিপ্রেজেন্টেটিভ ছিল, তাই না? ধরেন ফর এক্সাম্পল অন্য একটা দেশের কথা বলি, কোন দেশের কথা বলি? ধরেন শ্রীলঙ্কার রাজধানী কি? এখন কলম্বোকে যদি চেঞ্জ করে অন্য একটা সিটি দেওয়া হয়, রাজধানী চেঞ্জ করে দেওয়া হলো বা একটু ডিভাইড করে দেওয়া হলো, হঠাৎ করে মানুষ খেপবে না, কারণ সব এলিটরা কই থাকে? কলম্বোতে থাকে। ওই সেম ঘটনা হয়েছিল একই অবস্থায় কলকাতায়, কারণ তখন সব এলিটরা কলকাতা সেন্ট্রিক ছিল, তাই তো? পরবর্তীতে ব্রিটিশরা আর আসলে ওই মানে ডিভাইডেশনটা আর রাখতে পারলো না, তারা আবার ইয়া করে দিল, রিভার্স করে দিল, ইউনিফাইড করে দিল একটা ব্যাংক। তো রিভার্স করে দিল। এখানে অনেক ধরনের কথা আছে। আমাদের কিন্তু অনেক নেতারাই মানে এই যে আমরা যখন 47-এ ভাগ হই, আলাদা না হয়ে আমরা মানে একটা বেঙ্গল হিসেবে একটা হওয়ার অনেকের ইয়ে আছে, যুক্ত বাংলা আর কি গঠন। বিশেষ করে সুভাষ বসু অনেক চেষ্টা করেছে, বাট শেষ পর্যন্ত পারেনি। পরবর্তীতে আমরা যদি চিন্তা করি 1914 সালে ওয়ার্ল্ড ওয়ার 1 অনেক বড় যুদ্ধ ছিল, তাই তো? এই ওয়ার্ল্ড ওয়ার 1-এর পরে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় না? অনেক কিছু চেঞ্জ, যেমন কোভিডের সময় অনেক ধরনের অনেক ম্যাটার চেঞ্জ হয়ে গেছে। এটা এক ধরনের যে গ্লোবাল ডাইনামিক্সটাই চেঞ্জ করে দিয়েছে। এরপরে যদি আমরা হিসেব করি, মানে ভেরি সিগনিফিক্যান্ট ইভেন্টস আর কি, মানে ইটস নট নেসেসারি টু মানে মুখস্থ করার কিছু নাই বা কিছু নাই, ইটস জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং যে আসলে আমরা কিভাবে আমার বাংলাদেশকে পেলাম। এরপরে 1919 সালে যেটা জালিয়ানবাগ ম্যাসাকার হত্যাকাণ্ড, যেটার জন্য কি রবীন্দ্রনাথ কি প্রত্যাখ্যান করেছিলেন? ওনার একটা উপাধি ছিল, তাই তো? ওটা উনি প্রত্যাখ্যান করেছিল। তো এইটা এই আন্দোলনটা মানে ওই জালিয়ানবাগে যে হত্যাকাণ্ডটা করলো ব্রিটিশরা, তো এইটার আপনার যে রিয়েকশনটা সারা দেশব্যাপী খুব স্ট্রং রিয়েকশন। তো তখন
ব্রিটিশ সরকার আবার কিছু আইনও চেঞ্জ করলো, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টস, মানে কিছু অটোনমি দেওয়া শুরু করলো তখন আর কি। এটা 1919 সালের ঘটনা। পরবর্তীতে 1920 সালের ঘটনা যদি বলি, মিনওয়াইল 1915 সালে গান্ধী আফ্রিকা থেকে বাংলাদেশে আসে আর কি, মহাত্মা গান্ধী। 1920-এ হচ্ছে যে নন কোঅপারেশন মুভমেন্ট, এটাতে বোথ কংগ্রেস মানে মুসলিম এবং সবাই এটাতে ছিল। মুসলিমরা ছিল এই জন্য ওই তখন ওই টার্কিতে আমাদের কি ছিল, খিলাফত ছিল, মুসলিম খিলাফত ছিল। তো ওইটা তখন চলে যাচ্ছিল, যার জন্য সবাই একটু ব্রিটিশ ক্ষুব্ধ ছিল। এটা একটা। তারপরে আমাদের যে ব্যাঙ্গালোরকে পার্টিশন করে আবার ইউনিফাইড করা হলো, ঢাকা আবার ক্ষুব্ধ না, ঢাকাতেও কিছু দিতে হবে, ওরা ঢাকা ইউনিভার্সিটি 1921 সালে। তারপর 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হলো, আরো অটোনমি দিল। কিন্তু এই অটোনমিগুলো মানে হচ্ছে যে আমাদের মধ্যে স্বজাত্যবোধ, দেশাত্মবোধ বা জাতিসত্তাবোধটা জেগে উঠছে আস্তে আস্তে আর কি। তো এই যে আস্তে আস্তে একটা করে ক্ষমতা দিচ্ছে, আমরা এতেও আমরা সুখী না, হ্যাপি না, তখন আমরা আরো চাই না দেশকেই স্বাধীন করতে চাই। পরবর্তীতে ওয়ার্ল্ড ওয়ার টু, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার টু হলো, তখন তো ব্রিটিশদের অনেক জায়গায় সমস্যা হলো। তখন আবার ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের থেকে টুতে কি হয়েছে আরো বেশি লোকবল ক্ষয় হয়েছে, গ্লোবাল পলিটিক্যাল ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়েছে। এখন যেরকম আপনার গ্লোবালি আমেরিকা রাজত্ব করে যাচ্ছে, তাই না? আবার 90-এর আগে আরেক ইয়া ছিল, তার আগে কিন্তু ব্রিটিশরাই ছিল একচ্ছত্রগত অনেক দিন। এটা মানে একদম ব্রিটিশ সারা বিশ্বে। তখন এখনকার যেরকম মনে হয় যে ইউএসএ, তখন ব্রিটিশরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এসে ওদের যে একটু অনেক ক্ষয়ক্ষতি হলো, তখন ওরা আস্তে আস্তে চিন্তা করলো যে না, তারা আসলে এত এই কলোনিয়াল রাখবে না, আস্তে আস্তে দিয়ে দিবে। দেখবেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে মিয়ানমারের স্বাধীনতা কবে, 47-এর আগে আর পরে, বাট ওইটা আলাদাভাবে হয়েছে। তারপরে হচ্ছে যে পরবর্তীতে 1942 সালে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, মানে ভারত ছাড়ো আন্দোলন, আর আমরা তোমাদেরকে রাখতে পারছি না বাবা, এবার চলে যাও, আমার দেশ আমার কাছে রেখে যাও। এই আন্দোলনগুলো হয়তো যে সমাজে আমরা বলে ফেললাম, প্রত্যেকের মূল একরকম ছিল না, এখানে আন্দোলনের বৈচিত্র্য ডিফারেন্ট ছিল। যেমন মহাত্মা গান্ধী যেরকম খুবই অহিংস আন্দোলন, উনি সত্যাগ্রহ আন্দোলন করেছেন, খুবই অহিংস, মানে কোনো ধরনের সহিংসতা আমরা করবো না। কিন্তু অন্যদিকে সুভাষ বসু সহ অন্যরা তারা আবার চেয়েছে যে না, এই অহিংসতা দিয়ে, হ্যাঁ এই অহিংসতা দিয়ে আসলে এই বন্দুকের মুখে আমাদেরকে রাষ্ট্র ছেড়ে দিবে না, আমাদের সহিংসতাই লাগবে, মানে আমার অস্ত্র লাগবে, বন্দুক লাগবে, আমার দেশকে স্বাধীন করতে হবে। অনেক ব্যাপার ছিল। যাই হোক, শেষ পর্যন্ত 1947-এ দেশ স্বাধীন হলো। তো 1947-এ যে দেশ স্বাধীন হলো, দেশে তখন মানে কেমন ছিল দেখতে আর কি, এটা ফর রিপ্রেজেন্টেটিভ পারপাস, ইটস নট দ্য অ্যাকচুয়াল। যেটা হচ্ছে যে এটা পাকিস্তান, মানে আমাদেরকে পাকিস্তানের মধ্যে নিয়ে, এর আগে আরো বিভিন্ন ধরনের ঘটনা অনুঘটন ঘটেছে। তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে মাঝখানে দেখেন এই যে রাজ্য, এই যে রাজ্য, এই যে রাজ্য, এই যে রাজ্য, এটা কিন্তু টোটাল ব্যাঙ্গল, তো একটু গ্রে করে দেয়া। এটা আমি ইন্টারভিউ থেকে নিয়েছি। এখানে ছিল সিকিম, ওরাও মানে হচ্ছে যে মানে দুইটা স্টেট হলো, একটা হলো যে ইন্ডিয়া আর একটা হলো পাকিস্তান। আমরা জানি তো না এটা কিসের ইয়া ছিল, কার এটা ছিল, এটা যে জি জাতি তত্ত্ব, হ্যাঁ মোহাম্মদ আলী জিন্না। হ্যাঁ, তো এটা প্রথম যে ইয়া ছিল সেখানে কিন্তু একাধিক স্টেটের কথা বলা ছিল, একাধিক স্বাধীন দেশ হবে। কিন্তু পরবর্তীতে আসলে একাধিক পর না করে স্টেটসটা কেটে দিয়ে স্টেট বানিয়ে দিয়েছে। এরা বললো কি, আমরা পাকিস্তানে নাইদার এন্টার টু পাকিস্তান নর টু ইন্ডিয়া, আমরা কোথাও যাব না, আমরা স্বাধীন থাকি। দ্যাটস ফর রিপ্রেজেন্টেটিভ পারপাস, আমরা স্বাধীন থাকবো। তারপরে হচ্ছে যে এই যে এরিয়াগুলো দেখেন, প্রচুর মাইগ্রেশন হয়েছে। আপনি যখন তৎকালীন ভিডিওগুলো দেখেন, মানুষ মানে যেহেতু এর মধ্যে কমিউনাল অনেক ভায়োলেন্স ছিল, সহজ ছিল না ব্যাপারগুলো, অনেক কমিউনাল ভায়োলেন্স ছিল, হিন্দু মুসলিম দাঙ্গা ছিল, কারণ ডিভাইড এন্ড রুলের যে ব্যাপারটা ছিল, হিন্দু মুসলিম এই পর্যন্ত বোঝা যায়, এই পর্যন্ত একটু
ক্যামেরাটা পজ করে